নমস্কার। আনন্দ সঙ্গী থেকে আমি অন্তরা আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার আজকের গল্প শরদিন্দু বন্দ্যোপাধ্যায় প্রেতপুরী। গল্পটা কেমন লাগলো আপনারা কিন্তু আপনাদের মতামত জানাবেন। আর যদি ভালো লাগে তাহলে একটি লাইক আর চ্যানেলটি সাবস্ক্রিপশন করার অনুরোধ রইল। তাহলে শুরু করছি আমার আজকের গল্প প্রেতপুরী। সূর্যাস্তের পর শ্রাবণের বৃষ্টি আরও চাপিয়া আসিয়াছিল। আমরা কয়েকজনে ক্লাবের একটা ঘরে জড়সড় হইয়া বসিয়াছিলাম। আলোটা টেবিলের উপর নিস্তেজভাবে জ্বলতেছিল। এমন সময় ছাতা মাথায় দিয়া প্রায় ভিজিতে ভিজিতে বরদা আসিয়া উপস্থিত হইল। আমাদের মধ্যে একজন তাহাকে সম্ভাষণ করিল, আই হে বরদা বাবু। বরদা ছাতাটা মুড়িয়া এক কোণে দাঁড় করাইয়া দিয়া কোচা দিয়া মাথা মুছিতে মুছিতে একটা চেয়ার অধিকার করিয়া বসিল। একটি দীর্ঘ নিঃশ্বাস মোচন করিয়া বলিল, হে ভরা বাদর মাস আগন সুন্না মন্দির মোর। গিন্নি বুঝে সুঝে আজই বাপের বাড়ি চলে গেলেন। অমূল্য এক কোণে গুড়িসুড়ি পাকাইয়া বসিয়াছিল, বলিল, তাই আমাদের জ্বালাতে এসেছ? বরদা ওদিকে কর্ণপাত না করিয়া বলিল, বাড়িটা ভারী ফাঁকা ফাঁকা ঠেকতে লাগলো, তাই। মিনিট দুই নীরব থাকিয়া বুক পকেটের ভিতর হইতে সিগারেটের বাক্স বাহির করিয়া একটা সিগারেট ধরাইয়া বলিল, আজকের বৃষ্টি দেখে একটা পুরনো গল্প মনে পড়ছে। এই সালে। অমূল্য উঠিয়া দাঁড়িয়া বলিল, একটু যে নিশ্চিন্তে হয়ে ক্লাবে বসবো তার জো নেই। আমি বাড়ি চললুম। ঋষি, তোমার ছাতাটা যদি দাও। ঋষি ঘাড় নাড়িয়া বলিল, আমাকেও তো বাড়ি যেতে হবে। বৃষ্টি আজ রাত্রে থামবে বলে মনে হচ্ছে না। অমূল্য ব্যাকুল চক্ষে ঘরের চারিদিকে একবার তাকাইয়া দেখিল, কিন্তু ছাতার শতাধিকারী কাহারও মুখে করুণার কণামাত্র না দেখিয়া হতাশভাবে আবার চেয়ারে বসিয়া পড়িল। পৃথ্বী জোরে হাসিয়া উঠিল। অমূল্য, কপালে লিখিতাং ঝাঁটা কোন সালা কিঙ্কারিয়াতি। বরদার গল্পটা শুনেই যাও। অমূল্য জবাব দিল না। বরদা আরম্ভ করিল, বছর কয়েক আগেকার কথা। সেবারও এমন নিদারুণ বর্ষা। ভাসছে বিলখাল, ভাসছে বিলকুল, ঝাপসা ঝাপটায় হাসছে জুঁই ফুল। আমার মাস্তুতো ভাইয়ের বিয়েতে বরযাত্রী গিয়াছি। দাদা বিয়ে করলেন বাংলাদেশে এক অতি পুরানো পচা পাড়া গায়ে। আমাদের কারুর মত ছিল না, কিন্তু প্রজাপতি শুনলেনই না, অগত্যা সেইখানেই যেতে হলো। একে পল্লীগ্রাম, তাই বর্ষাকাল। সে দৃশ্য বর্ণনা করা আমার সাধ্য নয়। স্টেশনে নেমে সকলে পদব্রজে কনের বাড়ির দিকে যাত্রা করলুম। কারণ জানা গেল যে মধ্যে একটা পুল ভেঙে গিয়ে পথ গরুর গাড়ির পক্ষেও দুর্গম হয়ে উঠেছে। পুরোহিত ন্যায়রত্ন মশাই সঙ্গে ছিলেন। কাদার মধ্যে তার এক পাটি খড়ম অন্তর্হিত হলো দেখে আমরা আপন আপন জুতো খুলে বগলে নিলুম। তারপর অনেক বাধা বিঘ্নের ফাড়া কাটিয়ে যখন মেয়ের বাড়ি উপস্থিত হলুম, তখন বর থেকে নাপিত পর্যন্ত কাউকে চেনা গেল না। এই একরোশ পথ পায়েসের মতো কাদার মধ্যে দিয়ে হেঁটে বেশ পরিশ্রম হয়েছিল। তাই কন্যাপক্ষ যখন মুগের ডালে খিচুড়ি আর হাঁসের ডিম ভাজা দিয়ে আমাদের অভ্যর্থনা করলেন, তখন কিছু অতিরিক্ত মাত্রায় খেয়ে ফেললুম। আহার আনতে কিন্তু বড় কষ্ট পেতে হলো। আমরা সংখ্যায় বরযাত্রী প্রায় 20 জন ছিলাম।
যে ঘরটিতে আমাদের বিশ্রাম করতে দেওয়া হলো তাতে শোয়া নয়, ঠাসাঠাসি করে কোনো রকমে 20 জন বসতে পারে। এই রকম অবস্থা দেখে আমার কিন্তু বড় বিরক্তি বোধ হতে লাগলো। জানলার ধারে বসে মন খারাপ করে ভাবতে লাগলুম, দিনের বেলা তো যা হোক হলো, রাত্রে কি এই ব্যবস্থা নাকি? গোধূলি লগ্নে বিয়ে, সুতরাং রাত্রে ঘুমোবার কোনো বাধা নেই। তাই বাড়ির একজনকে ডেকে জিজ্ঞাসা করলুম, রাত্রে শোবার ব্যবস্থা কী রকম? তিনি বললেন, পাড়াগাঁয়ে বাড়ি ভাড়া পাওয়া যায় না, অতি কষ্টে এই বাড়িটি সংগ্রহ করা হয়েছে। এর একটি ঘরে জিনিসপত্র আছে, রাত্রে খালি করে দেওয়া হবে। শুনে বড় ভরসা হলো না। 20 জনের শোবার জন্য মাত্র 2টি ঘর। অন্যমনস্কভাবে বাইরের অবিশ্রাম বাড়িধারার দিকে চেয়ে চেয়ে কিছু দূরে একটা অন্ধকার দর্শন ছোট পাকা বাড়ি চোখে পড়ল। বাড়িতে কেউ আছে বলে বোধ হয় না। দরজা জানলাগুলো সব বন্ধ। আগে বোধহয় বাড়িখানার হলদে রং ছিল, কিন্তু এখন সবুজ বর্ণ হয়ে দাঁড়িয়েছে। আমি জিজ্ঞাসা করলুম, ও বাড়িটা কার? ভদ্রলোক হেসে বললেন, আপাতত ভূতের। একটু বিস্মিত হয়ে তাকে প্রশ্ন করতে তিনি যা বললেন তার মর্ম এই, কিছুকাল পূর্বে ওই বাড়িতে এক ভদ্রলোকের ছিল, অবশ্য তার নিজের তৈরি নয়, পৈতৃক সম্পত্তি। তিনি গ্রাম থেকে ক্রোশ 2 দূরে জমিদারের কাছারিতে 15 টাকা বেতনে গোমস্তা ছিলেন। সংসারে কেবল স্ত্রী আর এক মেয়ে ছিল। বাবুটি মদ খেতেন, অনেক সময় মাতাল হয়ে স্ত্রীকে প্রহারাদি করতেন, কিন্তু মেয়েটি তার বড় আদরের ছিল। তার স্ত্রী সতীসাধ্যী ছিলেন, তাই বছর 3 আগে তিনি একদিন স্বর্গে চলে গেলেন। তার মৃত্যুতে স্বামীর প্রাণের দারুণ আঘাত লাগলো। এই আঘাত সত্যি কি ভণ্ডামি বলা যায় না, কিন্তু তার মাতলামি ভারী বেড়ে উঠল। একদিন তিনি জমিদারের নায়েবের সঙ্গে ঝগড়া করে তার গালে একটা চপেটাঘাত করে বাড়ি ফিরে এলেন। পরদিন সকালে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তার বদলে তার 6 বছরের মেয়ে মৃতদেহ পাওয়া গেল। পুলিশ তাকেই কন্যাঘাতী বলে সন্দেহ করে, কিন্তু আজ পর্যন্ত তার কোনো সন্ধান পায়নি। মাঝে মাঝে কানাঘুষো শোনা যায় যে তিনি কাছে পিঠেই কোথাও লুকিয়ে আছেন। গ্রামের কেউ কেউ তাকে অন্ধকার রাত্রে মাঠে ঘুরে বেড়াতে দেখেছে, কিন্তু সেসব গুজব নিতান্তই বাজে কথা। বাড়িখানা সেই অবধি খালি পড়ে আছে, কেউ ব্যবহার করে না। গল্পটা শেষে শুনে বললুম, আমরা কয়জন যদি রাত্রে ওখানে শুই, কারোর আপত্তি হবে কি? ভদ্রলোকটি বললেন, না মশাই, আমাদের সাহস হয় না। সকলের দিকে ফিরে বললুম, ওহে, তোমরা কেউ ভূতের বাড়িতে শুতে রাজি আছো? 2-3 জন ছাড়া কেউ রাজি হলো না। যা হোক, সন্ধ্যার আগে বৃষ্টি একটু ধরেছে। আমরা বাড়িখানা দেখতে গেলাম। দরজা খুলে ঘরে ঢুকতে ভিতরে বদ্ধ অন্ধকার যেন বন্য জন্তুর মতো আমাদের ঘাড়ে লাফিয়ে পড়ল। স্যাঁতসেঁতে ভিজা একটা দুর্গন্ধ নাকে এসে ঢুকল। তাড়াতাড়ি পাশের একটা জানালা খুলে দিতেই বাইরের মলিন আলো ম্রিয়মাণভাবে ঘরে ঢুকল। দেখলুম মেঝের উপর প্রায় 1 ইঞ্চি পুরো ধুলো পড়ে আছে, কোণে কোণে ঝুল আর মাকড়সার জাল। বাড়িতে মাত্র 2টি ঘর, তার মধ্যে একটি শয়ন কক্ষ। আসবাবের মধ্যে একটি পুরনো কীটদস্ত খাট আর তার মাথার কাছে একটি কপাটযুক্ত দেওয়াল আলমারি। দেখে শুনে সঙ্গীদের মধ্যে একজন হাসবার চেষ্টা করে বললেন, না হে, আজ রাত্রে আর শোবার দরকার হবে না, তাস পাশা খেলে কাটিয়ে দেওয়া যাবে, কাজ কি বাবা? ভদ্রলোকটি সঙ্গে ছিলেন, তিনি হেসে মুখ ফিরিয়ে নিলেন। আমি বললুম, বেশ, তোমরা তাস পাশাই খেলো,
আমার কিন্তু ঘুম না হলে চলবে না। ভদ্রলোকটিকে বললুম, আপনি দয়া করে একটা চাকর পাঠিয়ে দেবেন, ঘরটা ঝাড় দিয়ে বিছানা করে দিয়ে যায় যেন। ভদ্রলোকটি এবং সঙ্গীরা ক্ষীণভাবে একবার বাধা দিলেন, কিন্তু আমার জিদ চেপে গেছে দেখে আর কিছু বললেন না। রাত্রে শুভ কর্ম যথা সময় শেষ হয়ে গেল। 10:30টার পর খাওয়া দাওয়া সাঙ্গ করে লণ্ঠন হাতে একলা শুতে গেলুম। বাড়িতে ঢুকে ভিতর থেকে দরজার খিল লাগিয়ে দিলুম। তারপর লণ্ঠন হাতে শোবার ঘরে গেলুম। চাকর বিছানা পেতে মশারি ফেলে দিয়ে গিয়েছিল। খিড়কির দিকে জানলাটা পূর্ববৎ বন্ধই ছিল। ঘরের দরজা বন্ধ করে দিতেই ঘরটা অত্যন্ত নিস্তব্ধ বোধ হতে লাগলো। বায়ু অভাবে একটু গরমও বোধ হলো। জানলার ধারে 2-3বার টানাটানি করার পর সেটা জানলাটি খুলে গেল। তখন আবার ব্যাঙ ও ঝিঝি পোকার কনসার্ট শুনতে পেলুম। জানলা খুলে ফিরে আসতে পাশেই দেয়াল আলমারিটা পড়ে। কৌতূহল হলো, সেটাকে খুলে দেখতে গেলুম। দেখি মরচে পড়ে সেটাও এঁটে গেছে। জোরে এক টান মারতে ঝনঝন শব্দে খুলে গেল। ভেতরে দরকারি জিনিস কিছুই নেই, কেবল গোটা 5-6 খালি মদের বোতল গৃহস্বামী সুরাশক্তির ঐতিহাসিক স্তম্ভের মতো ইতস্তত দাঁড়িয়ে আছে। শরীর বেশ ক্লান্ত হয়েছিল, তাই আলোটা কমিয়ে খাটের পায়ার কাছে রেখে শুয়ে পড়লুম। শুয়ে শুয়ে রবিবাবুর একটা গল্প বারবার মনে পড়তে লাগলো। 2-1বার গায়ে কাটাও দিল। কিন্তু বেশি ক্লান্ত হয়েছিলুম বলেই হোক বা ভয় বস্তুটা আমার শরীরে কম আছে বলেই হোক, এই ভুতুড়ে বাড়িতে একলা শুয়েও অল্পক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লুম। রাত্রি বোধ করি তখন 2টো কি 2:30টে হবে। হঠাৎ কানের খুব একটা কাছে ঝনঝন শব্দ শুনে একেবারে ধর্মর করে বিছানার উপর উঠে বসলুম। দেখি দেয়াল আলমারিটা থেকে শব্দটা আসছে। নিমেষের মধ্যে দারুণ ভয় আমার সমস্ত যুক্তি তর্ক বুদ্ধি বিবেচনা একেবারে লুপ্ত হয়ে গেল। এই শব্দটার যে কোনো স্বাভাবিক কারণ থাকতে পারে সে কথা আমার মনের ধার ঘেঁষেও গেল না। সমস্ত চেতনা দিয়ে অনুভব করতে লাগলুম সে শূন্য মদের বোতলগুলো সজীব হয়ে লাফিয়ে লাফিয়ে কপাতে ঘা দিচ্ছে। সে শব্দ আর থামে না। নিশাচর প্রেতজনির এই নিশীত উল্লাস ঝনঝন শব্দ সমভাবে সমব্যবধানে চলতেই লাগলো। আমি মশারির মধ্যে একটা বালিশ আঁকড়ে ধরে কাঠ হয়ে বসে রইলুম। আমার অবস্থা একবার ভেবে দেখো। বাইরে অজস্র বাড়িপাত, ভেতরে অশরীরী নৃত্য। আমি আর বিছানার মধ্যে থাকতে পারলুম না। মশারি ছিঁড়ে বাইরে এসে পড়লুম। আলোটা বাড়িয়ে দিতেই ঘরের নিরাভরণ শূন্যতা যেন আমার চারদিকে দাঁত বার করে হেসে উঠল। অন্ধকারে চেয়েছিল এটা ভালো। মনে হতে লাগলো ওই বোতলগুলো এখনই নাচতে নাচতে আলমারি থেকে বেরিয়ে আসবে এবং তারপর যে কি কাণ্ড শুরু করবে তা আমার বিধ্বস্ত মস্তিষ্ক দিয়ে কল্পনা করতে পারলুম না। আমি ছুটে জানলার কাছে গিয়ে সজোরে গড়াত চেপে ধরলুম। ঠিক এই সময় আকাশের মাঝখানে বিদ্যুৎ চমকালো। বাইরের সমস্ত দৃশ্যটা এক মুহূর্তে চোখের ওপর মুদ্রিত হয়ে গেল। জানলা থেকে হাত 25 দূরে একটা প্রকাণ্ড গাছ ছিল। নিম কিংবা তেঁতুল ঠিক ধরা গেল না। সেই গাছের গোড়ায় একটা ভীষণ আকৃতির লোক কোদাল দিয়ে প্রাণপণে কোপাচ্ছে। সর্বাঙ্গ বেয়ে জল পড়ছে। পরনে কাপড় আছে কি উলঙ্গ ঠিক ধরা গেল না। কৌতূহলে ভয় অনেকটা চাপা পড়ে গেল। আমি আরেকবার বিদ্যুতের আশায় বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে রইলুম। আবার বিদ্যুৎ। দেখলুম ক্লান্তি নেই, বিশ্রাম নেই,
বৃষ্টির থেকে ভ্রুক্ষেপ নেই। লোকটা সমভাবে গাছের গোড়ায় কোদাল চালাচ্ছে, আর সেই কোদালের তালে তালে ঘরের মধ্যে আলমারির ভিতর থেকে শব্দ আসছে, ঝনঝন ঝনঝন। আমার ভয় অনেকটা কেটে গিয়েছিল। একবার ভাবলুম ডাকি, কিন্তু যদি চোর হয় কিংবা হয়তো পাগল। কোনো কিছু স্থির করবার আগেই না বুঝে সুঝে লণ্ঠনটা জানলার সম্মুখে তুলে ধরলুম। বাইরের লোকটাকে সে আলোতে দেখা গেল না, কিন্তু হঠাৎ আলমারির ঝনঝনানি বন্ধ হয়ে গেল। শব্দটা এতক্ষণ সয়েই গিয়েছিল, থামতেই বুকের ভিতরটা ধ্রাস করে উঠল। আবার থামে কেন? শব্দ থামতে দেয়াল আলমারির দিকে তাকিয়েছিলুম। সেদিক থেকে চোখ ফিরিয়ে জানলার দিকে তাকাতেই ভয়ে আমার গায়ের রক্ত প্রায় জল হয়ে গেল। লণ্ঠনের খোলাটে আলোতে দেখলুম ঠিক জানলার ওপারে একটা মস্ত ঝাঁকড়া মাথা, আর তারই ভিতর থেকে দুটো বড় বড় লাল চোখ আমার মুখের ওপর স্থির হয়ে আছে। আমার হাঁটু দুটো এবং গলার আওয়াজ তখন একেবারে শাসনের বাইরে চলে গেছে। চেঁচামেচি কিংবা পলায়ন দুই সমান অসম্ভব। তাই কাঠের মূর্তির মতো দাঁড়িয়ে কেবল ঠক ঠক করে কাঁপতে লাগলুম। হঠাৎ বাঘের থাবার মতো একজোড়া হাত বাইরের অন্ধকার থেকে উঠে এসে জানলার দুটো গড়াত ধরে টান দিল। জানলার ঘুণ ধরা পচা কাঠ অকস্মাৎ ভেঙে গিয়ে গড়াত দুটো বার হয়ে গেল, আর প্রায় সঙ্গে সঙ্গে একটা ক্লেদাক্ত গিরগিটির মতো সেই ফাঁক দিয়ে লোকটা ঘরের মধ্যে ঢুকে পড়ল। আমার দিকে কটমট করে তাকিয়ে বললে, তুমি কে? নিজের নামটা পর্যন্ত সাপ ভুলে গিয়েছিল, তাই উত্তর দেওয়া হয়ে উঠল না। লোকটা নিষ্ফলক দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। তারপর তার মাথার চুলগুলো সজারুর কাটার মতো খাড়া হয়ে উঠল। সে ভাঙা গলায় চিৎকার করে উঠল, তুমি পুলিশ? আমি প্রবল বেগে ঘাড় নেড়ে জানালাম যে আমি পুলিশ নই। আশ্চর্য! লোকটা তখনই অকপটে তাই বিশ্বাস করে মাটিতে বসে পড়ল। কোমরে একটা শতছিন্ন ন্যাকড়া জড়ানো ছিল মাত্র। একবার ঘরের চারদিকে তাকিয়ে বললে, 3 মাস মদ খাইনি, বুক ফেটে যাচ্ছে, আমাকে একটু মদ দিতে পারো? বেশি নয়, 1 গ্লাস। এমন বুক ফাটা মিনতি আর কখনো শুনেছি বলে মনে হয় না। বোধ হলো মদে সুরদুর নিবার পিপাসা লোকটাকে পাগল করে দিয়েছে। আমি বললুম, মদ তো নেই, কিন্তু আপনি কি? লোকটা 2 হাঁটুর মধ্যে মাথা রেখে অনেকক্ষণ চুপ করে রইল। শেষে মাথা তুলে বললে, এই বাড়ির মালিক আমি, নিজের মেয়েকে খুন করে পালিয়ে যাই, গোমস্তাগিরি করতুম। একদিন ঝগড়া করে চলে এলুম, তখন স্ত্রী বেঁচে নেই, শুধু মেয়ে। বাড়ি আসতেই মেয়েটা বললে, বাবা, খেলা করতে করতে পায়ের বল গাছতলায় কোথায় পুঁতে রেখেছিলুম, আর খুঁজে পাচ্ছি না। মাথায় রাগ চড়েই ছিল, মারলুম মেয়েটার রগে 1 চড়। মেয়েটা সেইখানেই পড়ে মরে গেল। সেই থেকে পুলিশের ভয় পালিয়ে বেড়াচ্ছি। মেয়েটা মরেছে যাকগে, কিন্তু তার মল কগাছা কিছুতেই খুঁজে পাচ্ছি না। এই বলে লোকটা লাফিয়ে উঠে একবার আলমারির দিকে ছুটে গেল। খালি বোতলগুলো পেরে পেরে মাটিতে আছড়ে ভাঙতে লাগলো। তারপর উন্মত্ত একটা চিৎকার করে যে পথে এসেছিল সেই পথেই বেরিয়ে গেল। মিনিট 2 ঘর একেবারে নিস্তব্ধ। বর্তা নীরব রইল। অমূল্য শ্লেষ করিয়া বলিল, ব্যাস এই গল্প? ঝনঝন ঝনঝন? বর্তা বলিল, আরেকটু বাকি আছে। শেষ রাত্রে একটু তন্দ্রা এসেছিল। হঠাৎ চমক ভেঙে গেল। দেখলুম ঘর একেবারে অন্ধকার, আলোটা কখন নিভে গেছে। অনেকক্ষণ কান খাড়া করে শুয়েছিলুম, কিন্তু খোলা জানলা দিয়ে ঝিঝির শব্দ ছাড়া আর কিছুই কানে এলো না। শেষ রাত্রে ঠান্ডা হাওয়ায় কুণ্ডলি পাকিয়ে আবার ঘুমিয়ে পড়লুম। সকালবেলা উঠে দেখি
বালিশের তলা থেকে সোনার ঘড়ি আর মানি ব্যাগটা চুরি গেছে। নমস্কার।